প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ সিদ্দিক আলী, সিনিয়র শিক্ষক গণিত, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল। আমি এর আগেও জ্যামিতির উপর বেশ কয়েকটা ক্লাস নিয়েছি পিথাগোরাসের উপপাদ্যের উপরে। আজকে তোমাদেরকে বৃত্ত সংক্রান্ত আলোচনা করব। তোমরা জানো হয়তো বৃত্ত এটা খুবই জ্যামিতির একটা গুরুত্বপূর্ণ অংশ। ক্লাস 8-এর বইতেও চারটা উপপাদ্য আছে, অনুশীলনী আছে। তাছাড়াও 19-এর সাধারণ গণিত এবং উচ্চতর গণিত দুইটাতেই বৃত্ত সংক্রান্ত বেশ কয়েকটি উপপাদ্য আছে। তো 19-এর সেই উপপাদ্যগুলো আমাদেরকে ভালো করে বুঝতে হলে 8-এ পড়া উপপাদ্যগুলো শিখে যেতে হবে, এবং 8-এর উপপাদ্যগুলো ভালো করে বুঝতে হলে আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব এই বিষয়গুলো অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। আমরা আজকে উপপাদ্য 1 প্রমাণ করব, সেই সাথে এই বিষয়গুলো আগে জেনে নিতে হবে। বৃত্তের উপপাদ্য যদি ভালো করে শিখতে হয় বা বুঝতে হয়, আমাদের এখানে যে বিষয়গুলো আছে বৃত্ত, জ্যা, ব্যাস, ব্যাসার্ধ, পরিধি, বৃত্তচাপ, এই বিষয়গুলো অবশ্যই খুব ভালো করে মনে রাখতে হবে। তো শুরু করি। প্রথমে আছে বৃত্ত। বৃত্ত কাকে বলে এটা যদি ছাত্রদের জিজ্ঞেস করা হয় তাহলে তারা উত্তর না দিতে পারলেও, বৃত্ত কাকে বলে এই সংজ্ঞাটা না দিতে পারলেও বৃত্ত কিন্তু তারা ঠিক আঁকতে পারে। বৃত্ত আঁকা খুবই সহজ। পেন্সিল কম্পাস কাঁটাটা এক জায়গায় স্থির রেখে পেন্সিলটা চারদিকে ঘুরিয়ে আসলে একটা বক্ররেখা তৈরি হয়, এই বক্ররেখাকে বৃত্ত বলে। আর ক্লাস 5-এও আমরা একটা সংজ্ঞা শিখে আসছিলাম, সেটা হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে যে বক্ররেখা অঙ্কন করা হয় তাকে বৃত্ত বলে। হ্যাঁ, আসলে বৃত্ত বক্ররেখায়, তবে শর্ত হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু থেকে সর্বদা সমান দূরত্ব বজায় রাখতে হবে এই বক্ররেখাটার। অথবা সেটের মাধ্যমে আমরা বৃত্তের সংজ্ঞা দিতে পারি, সেটা হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু থেকে সর্বদা সমান দূরত্বের বিন্দুসমূহের সেটকে বৃত্ত বলে। একটা নির্দিষ্ট বিন্দু থেকে, মনে করি এটা সেই নির্দিষ্ট বিন্দু, এখান থেকে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে এই যে বক্ররেখার সেট, এই বক্ররেখাটাকে বলা হবে বৃত্ত, এবং এই নির্দিষ্ট এই বিন্দুটাকে বলা হবে বৃত্তের কেন্দ্র। তাহলে বৃত্তের কেন্দ্র কাকে বলা হয়? যে নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে বৃত্ত অঙ্কন করা হয় এই বিন্দুকে বলা হবে কেন্দ্র। তো বৃত্তের কেন্দ্র কাকে বলে এটা যদি আমরা না চিনি তাহলে আসলে বৃত্তই চেনা মুশকিল। এই কারণে অবশ্যই কেন্দ্র মনে রাখতে হবে। পেন্সিল কম্পাস দিয়ে যখন আমরা বৃত্ত অঙ্কন করতে যাই, কাঁটাটা যে বিন্দুতে পড়বে সেটাই আসলে বৃত্তের কেন্দ্র হবে। তোমরা নিশ্চয়ই জানো বৃত্তের কেন্দ্র কোনটা হবে। বৃত্তের কাকে বলে সেটা বলার পর আমাদের আছে হচ্ছে জ্যা। তোমরা জানো এটা একটা বক্ররেখা। এই বক্ররেখার উপরে যে কোনো দুইটা বিন্দু নেব, অর্থাৎ পরিধির উপরে যে কোনো দুইটা বিন্দু নেব। আমরা যদি এই দুইটা বিন্দু যোগ করি তাহলে এরকম একটা রেখা পাওয়া যাবে। বৃত্তের পরিধির যে কোনো দুইটা বিন্দু সংযোজক এই রেখাটাকে বলা হবে জ্যা। তার মানে আমরা এরকম অসংখ্য জ্যা অঙ্কন করতে পারবো। আমরা এইভাবে একটা জ্যা অঙ্কন করতে পারবো, এভাবে একটা জ্যা অঙ্কন করতে পারবো, এভাবে একটা জ্যা অঙ্কন করতে পারবো। একটা জিনিস দেখো, আমরা যত কেন্দ্রের কাছাকাছি এই জ্যাটা আসছে, জ্যা কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে। এইভাবে একটা জ্যা মনে করে কেন্দ্র দিয়ে গেল, এই পাশে আসলে কিন্তু এই জ্যাটা এটা থেকে একটু ছোট হয়ে যাবে, এটা আরো ছোট, আরো ছোট, আরো ছোট, আরো ছোট। এভাবে কেন্দ্রের মধ্য দিয়ে যে জ্যাটা যাবে সেটা হচ্ছে সবচেয়ে বড় জ্যা। তো কেন্দ্রের মধ্য দিয়ে এই যে জ্যাটা গিয়েছে এই জ্যাটাকে বলা হবে ব্যাস। তার মানে ব্যাস হচ্ছে এক ধরনের জ্যা। তাহলে ব্যাস কি? এক ধরনের জ্যা, অর্থাৎ বৃত্তের বৃহত্তম জ্যাকে ব্যাস বলে। অথবা আমরা এভাবেও বলতে পারি বৃত্তের কেন্দ্রের মধ্য দিয়ে গমনকারী জ্যাকে ব্যাস বলে। বৃত্তের কেন্দ্রের মধ্য দিয়ে গমনকারী জ্যাকে ব্যাস বলে, অথবা বৃত্তের বৃহত্তম জ্যাকে ব্যাস বলে। আমরা যেরকম অসংখ্য জ্যা অঙ্কন করতে পারি, ব্যাসও কিন্তু অসংখ্য আঁকানো যেতে পারে। এইভাবে একটা ব্যাস অঙ্কন করলাম, একজন মনে করলো না আমি এইভাবে অঙ্কন করব। আপনি যেহেতু বললেন বৃত্তের কেন্দ্র দিয়ে গমনকারী জ্যা, তাহলে এটাও কিন্তু অবশ্যই ব্যাস হবে। কেউ মনে করলো না আমি এইভাবে ব্যাস অঙ্কন করবো, করতে পারো, সমস্যা নেই। এইভাবে ব্যাস অঙ্কন করা যেতে পারে, সমস্যা নেই। তার মানে অসংখ্য ব্যাস অঙ্কন করা সম্ভব। জ্যা যেরকম অসংখ্য অঙ্কন করা সম্ভব, ব্যাসও কিন্তু অসংখ্য অঙ্কন করা সম্ভব। তাহলে আমাদের ব্যাস কাকে বলে, জ্যা কাকে বলে, এই দুটো জিনিস গেল। ব্যাসার্ধ,
ব্যাসার্ধ আমরা শব্দটা যদি ভাঙি তাহলে বোঝাই যাচ্ছে ব্যাস যোগ অর্ধ। অর্ধ মানে অর্ধেক, তার মানে এই ব্যাসের অর্ধেককে ব্যাসার্ধ বলে। আমরা আরেকটা চিত্র অঙ্কন করে নিই, এখানে অনেক চিত্র অঙ্কন হয়ে গিয়েছে। আমরা যদি এরকম একটা বৃত্ত মনে করি, এভাবে যদি ব্যাস হয়, তার মানে এই রেখাটাকে সমান দুই ভাগে ভাগ করলে এটুকু একটা ব্যাসার্ধ, এটুকু আরেকটা ব্যাসার্ধ, এভাবে বলা যেতে পারে। অথবা বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এই দূরত্বটাকেও ব্যাসার্ধ বলে। এটা বৃত্তের কেন্দ্র যদি হয় তাহলে এটা পরিধি পর্যন্ত এই দূরত্বটা ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, এদিকেও ব্যাসার্ধ, এদিকেও ব্যাসার্ধ। আমরা এইরকম অসংখ্য ব্যাসার্ধ অঙ্কন করতে পারি। এই সবগুলো ব্যাসার্ধ কিন্তু সমান, কারণ আমরা বৃত্তের সংজ্ঞা থেকেই জানি যে এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এই সব দূরত্ব কিন্তু সমান। কাজে এই ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ, সব ব্যাসার্ধগুলো কিন্তু সমান হবে। তাহলে বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এই দূরত্বকে ব্যাসার্ধ বলে, অথবা ব্যাসের অর্ধেককেও ব্যাসার্ধ বলে। আর পরিধি কাকে বলে? বৃত্ত যে বক্ররেখা, এই বক্ররেখার দৈর্ঘ্যকে বলা হবে বৃত্তের পরিধি। আমাদের পরিধি নির্ণয়ের সূত্র আছে, সেই সূত্রের সাহায্যে পরিধি নির্ণয় করব। আর পরিধি নির্ণয়ের কিন্তু একটা অনুশীলনের অঙ্ক আছে, আমরা ওই সময় পরিধি কিভাবে বের করা হয়েছে সেগুলো আমরা একটু শিখে নেব। তাহলে পরিধি কাকে বলা হয়? বৃত্ত যে বক্ররেখা, এই বক্ররেখার দৈর্ঘ্যকে বলা হবে পরিধি। বৃত্তচাপ কাকে বলে? বৃত্তচাপ হচ্ছে আমরা যে পরিধি বললাম, এই যে বক্ররেখা, এই পরিধির খানিক অংশ আমি মনে করলাম এখান থেকে এই অংশটুকু কেটে নিলাম, তাহলে এটুকু একটা বৃত্তচাপ। একজন বললো না আমি এটুকু না, আমি এখান থেকে এই পর্যন্ত কাটবো, হ্যাঁ তাহলে এটুকু একটা বৃত্তচাপ হবে। একজন বললো না আমি বৃত্তের এরকম অর্ধেক পর্যন্ত নেব, সেটাও বৃত্তচাপ, সেটা হচ্ছে অর্ধবৃত্তচাপ। তো এই বৃত্তচাপ সম্পর্কিত উপপাদ্য আছে, এটা 9-10 ক্লাসে যে শিখবে। তাহলে বৃত্তচাপ কাকে বলে? বৃত্তের পরিধির খানিক অংশ বা খণ্ডিতাংশ, বৃত্তের পরিধির খণ্ডিতাংশকে বৃত্তচাপ বলে। এখন আমি যদি জ্যা কাকে বলে সেটা যদি চিনতে না পারো, ব্যাস কাকে বলে সেটা যদি চিনতে না পারো, ব্যাসার্ধ কাকে বলে সেটা যদি চিনতে না পারো, তাহলে কিন্তু আমাদের উপপাদ্য পড়া খুব কঠিন হয়ে যাবে। এই কারণে অবশ্যই আমাদের এই বিষয়গুলো মনে রাখতে হবে। একটা বৃত্তের কোনটা ব্যাস, কোনটা জ্যা, কোনটা ব্যাসার্ধ, কোনটা পরিধি, কোনটা বৃত্তচাপ, এগুলো কিন্তু মনে রাখতে হবে। যদি আমরা এগুলো মনে রাখতে পারি তাহলে আমাদের এখানকার উপপাদ্যটা প্রমাণ করা সম্ভব। আমরা আগের ক্লাসে কিছু উপপাদ্যের সহযোগিতা নেব, সহযোগিতা নিয়ে এই উপপাদ্যটা প্রমাণ করব। উপপাদ্য 1 তো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ উপপাদ্য 1-এর সাধারণ নির্বাচন বোর্ডে লেখা আছে। এখানে বলা আছে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোন জ্যায়ের মধ্যবিন্দু সংযোগ সরলরেখা ওই জ্যায়ের উপরে লম্ব। এখানে দুইটা কথা আছে, বৃত্তের কেন্দ্র এবং ব্যাস ভিন্ন জ্যায়ের মধ্যবিন্দু। যেহেতু ব্যাস এক প্রকার জ্যা, এই ব্যাস কিন্তু নেওয়া যাবে না, বলা আছে ব্যাস ভিন্ন কোন জ্যা নিতে হবে। আমরা একটা চিত্র অঙ্কন করি, আমি আশা করি এই বিষয়গুলো তোমাদের মনে আছে। আমরা একটা বৃত্ত অঙ্কন করি, আমরা মনে করলাম এটা সেই বৃত্ত। নিশ্চয়ই তোমরা আমার মতো আলুর মতো বৃত্ত অঙ্কন করবে না। পেন্সিল কম্পাস দিয়ে যখন বৃত্ত অঙ্কন করবে তখন নিশ্চয়ই বৃত্তটা এরকম হবে না, খুব সুন্দর বৃত্ত হবে, গোলাকার বৃত্ত হবে। আমার কাছে যেহেতু পেন্সিল কম্পাস নেই, আমি যেহেতু হাত দিয়ে অঙ্কন করছি, এই কারণে একটু আঁকাবাঁকা হতে পারে। এটা নিশ্চয়ই তোমরা আঁকাবাঁকা করে অঙ্কন করবে না পরীক্ষার খাতায়। আমরা মনে করলাম এটা সেই বৃত্ত, এটা হচ্ছে কেন্দ্র। বলা আছে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন জ্যা, তার মানে আমরা কিন্তু এভাবে ব্যাস অঙ্কন করতে পারবো না, এভাবে কিন্তু ব্যাস আঁকানো যাবে না, জ্যা আঁকাতে হবে, তবে কেন্দ্র দিয়ে যাবে না। মনে করলাম এইভাবে গেল, এটা হচ্ছে এবি জ্যা, তার মানে এটা কিন্তু আঁকানো যাবে না। বলা আছে এই এবি জ্যায়ের মধ্যবিন্দু, আমরা মনে করলাম এটা হচ্ছে মধ্যবিন্দু, এটাও বিন্দু, আমরা মনে করলাম এবি জ্যায়ের মধ্যবিন্দু হচ্ছে এম। তাহলে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন জ্যায়ের মধ্যবিন্দু, এবি হচ্ছে ব্যাস ভিন্ন জ্যা, এই জ্যায়ের মধ্যবিন্দু এম। এখন এই যে দুইটা বিন্দু পেলাম, ও বিন্দু আর এম বিন্দু, এই দুইটার সংযোজক রেখাংশ, তার মানে আমরা এটা যোগ করব। তাহলে এই যে এ এম হলো,
এই এমটা এবি এর উপরে লম্ব, এটা আমাদের প্রমাণ করতে হবে। তার মানে প্রমাণ করতে হবে, আমি একটু ছোট করে লিখি, পরে মুছে দেব। প্রমাণ করতে হবে ও এম লম্ব এবি, অর্থাৎ ও এমটা এবি এর উপরে লম্ব, এটা আমাদের প্রমাণ করতে হবে। যেহেতু সাধারণ নির্বাচনের উপর ভিত্তি করে চিত্র অঙ্কন করা হয়ে গিয়েছে, আমরা বিশেষ নির্বাচন এখন লিখতে পারবো। বিশেষ নির্বাচন, কি লেখা যায় বিশেষ নির্বাচনে? বিশেষ নির্বাচন যেহেতু ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত অঙ্কন করেছে, তো আমরা লিখি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বৃত্তে এবি ব্যাস ভিন্ন একটি জ্যা, এবি ব্যাস ভিন্ন একটি জ্যা। ও না এম, এম এটা কি? এবি এর মধ্যবিন্দু, এবি এর মধ্যবিন্দু। এরপর আমরা ও এম যোগ করে দিয়েছি, ও কমা এম যোগ করি। প্রমাণ করতে হবে, প্রমাণ কি করতে হবে ইতিমধ্যে আমরা লিখে ফেলেছি এখানে, আমরা এখানে আবার বিশেষ নির্বাচনে লিখতে হবে। প্রমাণ করতে হবে যে ও এম লম্ব এবি, এবির উপর ও এম লম্ব। এর যদি প্রমাণ করতে হয়, চিত্র ঠিক যেভাবে আছে এইভাবে থাকলে হবে না, আমাদের আরেকটু অঙ্কন করে নিতে হবে। তো আমরা একটু অঙ্কন লিখি, অঙ্কন। আমরা এই কাজ করি, এ আর ও যোগ করে দিই, একটা ত্রিভুজ বানিয়ে ফেলি। বি আর ও যোগ করে আরেকটা ত্রিভুজ বানাই। আমরা কি করলাম? এ কমা ও এবং বি কমা ও যোগ করি, এই দুইটা আমরা যোগ করে দিয়েছি। আমরা এখন প্রমাণে চলে যাই। তো দেখো, এ ও বি যোগ করার ফলে আমাদের এখানে দুইটা ত্রিভুজ হয়েছে। আমরা কিন্তু প্রমাণ করতে চাই এই কোণটা সমকোণ বা 90 ডিগ্রি, এই কোণটা সমকোণ বা 90 ডিগ্রি, এটা কিন্তু আমরা প্রমাণ করতে চাই। এই যে দুইটা ত্রিভুজ হয়েছে, এই দুইটা ত্রিভুজ সর্বসম প্রমাণ করতে পারি কিনা দেখি তো। ত্রিভুজ এ ও এম ও ত্রিভুজ বি ও এম এ, এই দুইটা ত্রিভুজের কি কি সমান আছে আমরা একটু দেখি। আমরা এ এম সমান বি এম লিখতে পারবো। কেন? এটা দেওয়া আছে মধ্যবিন্দু, সেই কারণে আমরা লিখলাম দেওয়া আছে। আর এ সমান বিও, আমরা এখানে লিখি একই বৃত্তের ব্যাসার্ধ। আমরা জানি একই বৃত্তের যত ব্যাসার্ধ হয় সব সমান, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। আর ও এম সমান ও এম, আমরা বলতে পারি এটা সাধারণ বাহু, সাধারণ বাহু। তোমাদের নিশ্চয়ই ক্লাস 7 এর বাহু 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 উপপাদ্য মনে আছে, অর্থাৎ একটা ত্রিভুজের তিন বাহু পরে একটা ত্রিভুজের তিন বাহু সমান হলে ত্রিভুজ দুইটা সর্বসম। তো আমরা দেখলাম যে এখানে এই ত্রিভুজের এই তিন বাহু, এই ত্রিভুজের এই তিন বাহু সমান, কাজে আমরা লিখতে পারি এই দুইটা ত্রিভুজ সর্বসম, অর্থাৎ ত্রিভুজ এ ও এম এটা সর্বসম ত্রিভুজ বি ও এম। যেহেতু এই দুইটা ত্রিভুজ সর্বসম হয়ে গেছে, কাজে আমরা বলতে পারি সবকিছু সমান, যেহেতু কাজে আমরা বলবো যে এই কোণটা আর এই কোণটা সমান, অতএব কোণ এ ও এম সমান কোণ বি ও এম। এরপরে বইতে যেটা বলা আছে এই দুইটা কোণ রৈখিক যুগল কোণ এবং প্রত্যেকে সমান, সুতরাং প্রত্যেকে সমকোণ। কিন্তু আমরা ঠিক এইভাবে প্রমাণটা আগাতে চাচ্ছি না, এটাও লেখা যাবে, এটাও যুক্তি আছে। আমরা এক কাজ করি, আমরা এই দুইটা কোণ যোগ করে দিই। এখন
এখন না লিখি কিন্তু লিখি, কিন্তু কোণ AOM যোগ কোণ BOM। এখন তোমরা একটু দেখো তো দেখি এই দুইটা কোণ যদি আমরা যোগ করি তাহলে কি হতে হবে। এই দুইটা কোণ যোগ করলে দেখো তো এক সরল কোণ হয়ে যায় না? কাজেই আমরা লিখতে পারি 180 ডিগ্রি বা 180 ডিগ্রি। দেখো একটা জিনিস, AOM আর BOM দুইটা কিন্তু সমান, তো কাজে একটা কোণের পরিবর্তে আমরা অন্যটা কিন্তু লিখে দিতে পারি। কাজে AOM যেভাবে আছে থাক, আমরা এই BOM এর পরিবর্তে আবার AOM কিন্তু লিখতে পারবো, যেহেতু কোণ দুইটা সমান, ইকুয়াল টু 180 ডিগ্রি। AOM এই দুইটা কোণ যদি যোগ করি তাহলে কোণ 2 কোণ AOM ইকুয়াল টু 180 ডিগ্রি। যেহেতু দুই গুণাকারে আছে ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তো কাজে আমরা লিখতে পারি কোণ AOM ইকুয়াল টু 90 ডিগ্রি। যেহেতু AOM 90 ডিগ্রি তাহলে BOM কত হবে? এটাও 90 ডিগ্রি, সমান কোণ BOM। যেহেতু এই দুইটা কোণই 90 ডিগ্রি, সুতরাং আমরা লিখতে পারি OM লম্ব BM প্রমাণিত। BM না, এটা AB হবে, সরি AB প্রমাণিত। খুবই সহজ প্রমাণ। আশা করি শিক্ষার্থীরা প্রমাণটা বুঝতে পেরেছ। বাসায় বেশি বেশি করে জ্যামিতিটা প্র্যাকটিস করো। যেহেতু বৃত্ত থেকে পরীক্ষায় উপপাদ্য আসার সম্ভাবনা আছে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে উপরের ক্লাসে যেহেতু বৃত্ত সংক্রান্ত প্রচুর উপপাদ্য আছে, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, যারা সায়েন্স নিয়ে পড়তে ইচ্ছুক, দুইটা ম্যাথে যেহেতু আমাদের উপপাদ্য পড়তে হবে বৃত্ত সংক্রান্ত, এই কারণে আমাদের এই বিষয়গুলো শিখে যেতে হবে। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।